আজ আমি 11-11 সিরিজের 4 থেকে 8 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। আমি 1 থেকে 3 নম্বর এপিসোড আগেই এক্সপ্লেন করেছি, যার লিঙ্ক এন্ড স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে আগে ওটা চেক আউট করে নিতে পারো, নাহলে বুঝতে পারবে না। আসলে এই সিরিজটি বারবার টাইম ট্রাভেল করে পাস্টে প্রেজেন্টে বিভিন্ন টাইম লাইনে যাচ্ছে, যার জন্য একসাথে পুরো সিরিজটি এক্সপ্লেন করলে হয়তো 1-1.5 ঘন্টার হয়ে যেতে পারে। এত বড় সিরিজ দেখতে তোমরাও বিরক্ত হবে আর আমারও অসুবিধা হবে, তাই আমি একটা দুটো করে এপিসোড এক্সপ্লেন করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। 4th এপিসোডের শুরুতেই আমরা সিরিয়াল কিলারের ঘরকে দেখি, যেখানে সিরিয়াল কিলার একটা মেয়ের মুখে কালি মাখাচ্ছে, যার ওপর তার খুব আক্রোশ। সিরিয়াল কিলারের মুখ দেখায় না, কিন্তু একটা অবয়ব দেখা যায়। এরপরেই সিন 2016-তে শিফট করে, যেখানে ইউগ ভামিকাকে ফোন করে বলে 8 নম্বর ভিকটিম মানে সরোজ পান্ডে যে অ্যাটেম্পটেড টু মার্ডার ছিল ওই টাই অ্যান্ড ডাই কেসে। তখন ভামিকা বলে, আমি ওর মেয়ের সাথেই কথা বলতে এসেছি, তুমি এই সময় হঠাৎ ফোন করছো কেন? ইউগ বলে, আমি কনফার্ম হওয়ার জন্য ফোন করছিলাম। তখন ভামিকা জানায়, যখন সরোজ পান্ডের ওপর টাই অ্যান্ড ডাই কিলার অ্যাটাক করেছিল তখন ও প্রেগনেন্ট ছিল। এই অ্যাটাক হওয়ার পর পুলিশ বারবার জেরা করতে থাকায় ও পুরো ডিপ্রেশনে চলে যায়। তারপর ওর মেয়ে হয়। মেয়ে হওয়ার পর কিছু বছর ও ডিপ্রেশনেই বেঁচেছিল, তারপর অসুস্থ অবস্থায় মারা যায়। তার মেয়ে এখন 26 বছরের। যা শুনে ইউগের তো মাথা ঘুরতে থাকে, কারণ এতক্ষণ পর্যন্ত ও দেখছিল 10 জন মার্ডার হয়েছে, কিন্তু হঠাৎ করেই ছবিটা চেঞ্জ হয়ে গিয়ে অ্যাটেম্পট টু মার্ডার দেখাচ্ছে। অন্যদিকে ভামিকা যে মেয়েটিকে জেরা করছিল তার কাছ থেকে জানতে পারে, ইন্সপেক্টর শরিয়া অনন্তওয়াল না থাকলে সেদিন আমার মা কিছুতেই বাঁচতে পারতো না। তারপর সিন আবার পাস্টে যায়, যেখানে দেখায় শরিয়া মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপরই পেছন দিক থেকে একজন ওকে অ্যাটাক করতে আসে, যার মুখ সে দেখতে পায় না। তারপর ছেলেটির পেছন দৌড়তে দৌড়তে একটা বাসের কাছে পৌঁছয়, যেখানে একটা ছেলে ওই রকমই হুডি পরা বাস ধরতে যাচ্ছিল। তাকে তুলে নিয়ে যায় পুলিশ স্টেশনে। 2016-তে ইউগ পুলিশ স্টেশনে যেখানে খবরের কাগজ সংরক্ষণ করে রাখা হয়, ওই ডিপার্টমেন্টে গিয়ে তখনকার মানে 1990-এর কাগজ বের করে, আর ওখান থেকে সরোজ পান্ডেকে বাঁচানোর খবরটা বের করে। খবরের কাগজে যখন দেখে যে সরোজ পান্ডেকে মারার চেষ্টা করা হয়েছিল, ও বেঁচে আছে, তখন ওর মাথা ঘুরে যায়। মানে ও তখন মনে করে দেখে লাস্ট টাইম যখন সারিয়ার সাথে কথা হয়েছিল তখন ও রজনী নেগিকে খুঁজতে গিয়েছিল, আর ইউগ তখন 8 নম্বর ভিকটিমের কথা বলায় ও গিয়ে বাঁচিয়ে নেয়। তারপর ওর মনে পড়ে অদিতি তিওয়ারির কেসে যখন রাঘব নটিয়াল কোথায় আছে সেই বডির কথাও বলেছিল, তখন অনন্তওয়াল ওকে জানিয়েছিল আবার কল আমরা পাবো 1990 সালে, তার জন্য তুমি তৈরি থেকো আর আমাকে মনে করি ওই ট্রান্সমিটারের ব্যাপারে। এরপর ইউগের মাথায় ঢোকে ও পাস্টের একজনের সাথে কথা বলছে, যার ফলে ও পাস্ট চেঞ্জ করতে পারবে। ইউগের কাছে অনন্তওয়াল টাইটেলের যে কটা পুলিশ রেকর্ড ছিল তা চেক করে ও শরিয়াকে খুঁজে পায়, আর দেখে ওখানে শরিয়া অনন্তওয়াল 3 নভেম্বর 2001 সালে ডিসচার্জ নিয়েছিল। তারপরে আর ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর আবার আমরা 1990-এ দেখি শরিয়া অনন্তওয়াল যে ছেলেটিকে ধরেছিল তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে জানায় এই সেই সিরিয়াল কিলার যাকে আমরা এতদিন ধরে খুঁজছি। অপোজিটে যে পুলিশ ইন্সপেক্টর থাকে সে বলে, এই কি 7টা মার্ডার করেছে? অনন্তওয়াল জানায় হ্যাঁ। তখন ওকে মারতে মারতে লকআপে ঢুকিয়ে দেয়, আর অনন্তওয়ালকে জিজ্ঞাসা করে তোমাকে এর খবরটা কে দিয়েছে? তখন অনন্তওয়াল জানায়, ইন্সপেক্টর আরিয়া আমাকে এই খবর দিয়েছিল। এরপর আবার রাত 11:11 বাজলে 2016 আর 1990 দুটো সময় ট্রান্সমিশনের দ্বারা কানেক্টেড হয়, যেখানে শরিয়া অনন্তওয়াল ইউগকে থ্যাংক ইউ বলে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য। যা শুনে ইউগ বলে, এই কেসের খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি, আমি জানি না কিভাবে এইটা কানেক্ট হচ্ছে। আমি 2016-তে আছি আর তুমি 1990 থেকে কথা বলছো। উল্টো দিকে শরিয়া জানায় অজিত চৌধুরী নামের একটা ছেলে তো ধরা পড়েছে। যা শুনে ইউগ বলে, একটা কাট আউট দেখে যে যাকে তোমরা ধরেছো ও কিলার না, ও পুলিশ কাস্টাডিতেই মারা যাবে, তুমি যেভাবে পারো ওকে বাঁচাও। তোমরা যেখানে একজন নির্দোষ ছেলেকে ধরে লকআপে মারছো ও ওখানে মারা যাবে, অন্যদিকে দিলবার্গ মার্কেটে ওই সিরিয়াল কিলার তার 8 নম্বর খুনটা করে ফেলবে। এই বলে তাদের ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় 1 মিনিট হয়ে যাওয়ার জন্য। শরিয়া আবার পুলিশ কাস্টাডিতে ফিরে গিয়ে দেখে ততক্ষণে ওই ছেলেটাকে ওরা মেরে ফেলেছে, যার জন্য ওকে শোকজ করা হয় যে কেন ওই ছেলেটাকে ধরে এনেছিল। তখন ও বাকি পুলিশ অফিসারদের বলতে থাকে, আমাকে ইউগ আরিয়া নামে একজন ইন্সপেক্টর ট্রান্সমিটারে খবর দেয় যে এই জায়গায় এইভাবে খুন হবে। আমি তা আগের থেকে জানতে পেরে ওই জায়গায় যাই আর বাঁচিয়ে নিই। হারবোলা স্টেশনের ক্ষেত্রেও আমাকে খবরটা দিয়েছিল, যার জন্য সরোজ পান্ডেকে বাঁচানোর পর আমি ওই সিরিয়াল কিলারের পেছন পেছন দৌড়াই আর একে ধরি। আমি বুঝতে পারিনি যে নির্দোষ হবে, আমাকে একটু সময় দিন, আমি কিছুদিনের মধ্যে ইউগ আরিয়াকে ধরে আনবো যে আমাকে ইনফরমেশন গুলো দিয়েছে। অন্যদিকে ভামিকা তার পুরো টিম নিয়ে বলতে থাকে, টাই অ্যান্ড ডাই মার্ডার কেসে যে
যে ভিকটিমকে আমরা পেয়েছি তার প্রথম দিকের ভিকটিমগুলো শহর থেকে বাইরে উদ্ধার করা গেছে, আর বাকিরা শহরের ভেতরেই খুন হয়েছে রাতের বেলা। এই ভিকটিমদের মধ্যে একটা সিমিলারিটি ছিল যে তারা মারা যাওয়ার আগে একটা বাস ধরেছিল। আমি যে রুটে খুন হয়েছে সেগুলো তদন্ত করে দেখেছি, ওই রুটে এখনো একটা বাস চলে যার নাম কালকি 543। সিন আবার 1990 শিফট করে, যেখানে শরিয়া ইউগ আরিয়াকে খুঁজতে বেরোয় আর পুলিশ কোয়ার্টারে গিয়ে যেখানে সবাই ব্রেকফাস্ট করছিল ওখানে জানতে চায় এখানে ইউগ আরিয়া কে আছে। একজন উত্তর দেয় কেন, কি হয়েছে, তাকে ধরে মারতে থাকে। পরে জানা যায় ও ওই বছরের নতুন আইপিএস ক্যাডার যার ওপর অনন্ত আগরওয়াল মারপিট শুরু করেছিল, যার জন্য ও মোস্ট ওয়ান্টেড হয়ে যায় আর পুলিশ ওকে খুঁজতে থাকে অ্যারেস্ট করার জন্য। ও ওখান থেকে কোনো রকমে বেঁচে পালায় আর যেখান থেকে ও সিরিয়াল কিলারের পেছন করেছিল ওই রাস্তাটা আবার ফলো করে আর দেখে ওই রাস্তায় আগে যে ছেলের পেছনে দৌড়চ্ছিল ও গিয়ে বাসে উঠে যায় আর অন্য ছেলেকে ধরে নিয়ে ও লকআপে দেয়। তাই শরিয়া আবার ওই বাস স্ট্যান্ডে যায় 543 বাসের খোঁজ করার জন্য। ওখানে পৌঁছে 543 নাম্বার বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। ও বলে ব্রহ্মদত্ত চন্দোলা, আর এটাও জিজ্ঞাসা করে ওই রাতে হাতিগোলা বাস স্টপ থেকে কে উঠেছিল। তখন ওই ব্রহ্মদত্ত বলে আমি পুলিশকে এর আগেও অনেকবার বলে দিয়েছি মালা যোশীর খুনের ব্যাপারে, আমি আর বলতে পারবো না। জোর করায় বলে ওই রাতে ওই বাসে কেউই ওঠেনি। আর এই সময় বাকি পুলিশরা এসে শরিয়াকে ধরে নিয়ে চলে যায় আইপিএস এর ওপরে হাত তোলার জন্য। পুলিশ হেফাজতে গিয়ে যখন ওকে বারবার জিজ্ঞাসা করা হয় তুমি কার কাছ থেকে ইনফরমেশন পেয়েছো, ও বারবার ইউগ আরিয়ার নাম বলে, কিন্তু সেই সময় তো ইউগ আরিয়া বলে কোনো ইন্সপেক্টর ছিলই না। তাই শরিয়াকে লকআপে ভরে দেওয়া হয়। অন্যদিকে 2016-তে ভামিকা তার পুরো টিম নিয়ে চলে যায় মুসৌরি বাস স্ট্যান্ডের কাছে। ওখানে গিয়ে জানতে পারে 1990 সালে ওই রুটে বাস চালাতো ব্রহ্মদত্ত চন্দোলা নামের ড্রাইভার। ওর অ্যাড্রেস দেওয়ার কথা বলাতে ওখানে যে থাকে সে বলে 1990 সালেই ব্রহ্মদত্ত চন্দোলা জব ছেড়ে দিয়েছিল। ইউগ ওই সময়কার কোনো লোকের নাম্বার চাওয়ায় মহিলাটি জানায় ওই সময় দিলশান নামের একটি মেয়ে কাজ করত, যে এখনো কাজ করে, কিন্তু সে আজ আসেনি। এরপর তার অ্যাড্রেস ওখান থেকে নিয়ে ইউগ আর ভামিকা বেরিয়ে যায়। ওরা যখন দিলশানের বাড়ির একদম কাছেই থাকে ওই সময় বরযাত্রী নিয়ে যেতে থাকে একদল লোক, যেখানে ব্যান্ড বাজাও বাজতে থাকে আর কিছু শোনা যায় না। যখন দিলশানের বাড়িতে পৌঁছয় দেখে ওর ঘর খোলা রয়েছে আর জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ঘরে ঢুকে দেখে একেও মারা হয়েছে টাই অ্যান্ড ডাই কিলারের মতো, সেম প্যাটার্নে, 2 হাত পেছনে মুড়ে লাল ওড়না দিয়ে বাঁধা আর মুখে প্লাস্টিক আটকে মারা হয়েছে ওকে। এই খবরটা ভামিকা এসপি জুয়েলকে জানানোর পর এসপি বলে তোমরা ওখান থেকে ক্রাইম সিন ছেড়ে বেরিয়ে যাও, ওটা তোমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। যদিও ভামিকা তর্ক করতে থাকে আমরা ইনভেস্টিগেশন করতে এসেই এখানে মারা গিয়েছে, এসপি কোনো কথা শুনতে চায় না, বলে তোমরা ওই ক্রাইম সিন ছেড়ে বেরিয়ে যাও, ওটা যে পুলিশের আন্ডারে তারা ইনভেস্টিগেট করবে। আর ওরা বেরিয়ে ওখান থেকে চলে আসে। বাড়ি এসে ইউ ট্রান্সমিশন অন হওয়ার ওয়েট করতে থাকে। যখন ট্রান্সমিশন অন হয় তখন অনন্তওয়াল তো লকআপে ছিল। ইউগ সময় নষ্ট না করে বলতে থাকে অনন্তওয়াল জি আমার কথা শোনো, আর বেশিক্ষণ নেই আমাদের হাতে। 10 নভেম্বর রাত 10টার সময় দোজি বাজারে পালক রানা নামের একজন ডান্সারের খুন হবে, যেভাবে পারো তুমি ওকে বাঁচিয়ে নাও। এই পালক রানা আর কেউ না, শরিয়ারই গার্লফ্রেন্ড হয়, যে নাচ করে প্রতিদিন ওই বাসেই ফেরে রাতের বেলা করে। ওই দিন রাতের বেলা পালক রানা ডান্স করে ফিরছিল আর ওর পেছন পেছন কেউ যেন একটা আসছিল। প্রথমে ও ভেবেছিল শরিয়াই হয়তো, কিন্তু না, শরিয়া না। এই সময় ইউগ 2016-তে পালক রানার ফটো নিয়ে বসেছিল, যদি পাস চেঞ্জ করা যায় তাই জন্য। আর এখানেই 4th এপিসোড শেষ হয়। 5th এপিসোডের শুরুতেই আমরা দেখি পালক ওর ডান্স স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করছে, আর অন্যদিকে ওই সিরিয়াল কিলার মারার জন্য তার জিনিসপত্র রেডি করছে। 10 তারিখ দুপুরবেলা পালক একটা সিনেমা হলের সামনে ওয়েট করছিল শরিয়া আসার পর ওকে বলতে থাকে আমার পেছনে পুলিশ পড়ে আছে, আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। তখন পালক বলে ঠিক আছে তুমি যাও, আসলে ওই দিন ওর জন্মদিন থাকে। তখন শরিয়া ওর পকেট থেকে একটা ব্রোচ বের করে ওর মাথায় লাগিয়ে বলে এটা তোমার বার্থডে গিফট। আর ওটা দেখে পালক খুব খুশি হয়। ফিরে আসার সময় শরিয়া বলে আজ রাত 9টার সময় নিজেকে ফ্রি রেখো আমার জন্য, আর ওখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনা 7 ঘন্টা পরে সন্ধে 7টার সময় বসে থাকে ওখানে। ওর বন্ধু এসে বলে তুমি এখন বাড়ি যাবে না, আমাদেরকে বার্থডে ট্রিট কবে দেবে? পালক বলে আজকে না, আজকে আমার জন্য শরিয়া আসবে পিক আপ করতে 9টার সময়। আর ওর বন্ধুটিও ওখান থেকে বেরিয়ে যায়। ও রাতের বেলা একাই ওয়েট করতে থাকে ওর স্টুডিওতে। রাত 9টা বেজে যায়, তাও শরিয়া আসে না। আসবে কি করে, ওকে তো পুলিশ অ্যারেস্ট করে লকআপে রেখেছে। শেষে পালক কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে ওই 543 বাসটা ধরে। ওই বাসের ড্রাইভার ব্রহ্মদত্ত চন্দোলাকে দেখি, যাকে দেখেই প্রথমে সন্দেহজনক মনে হয়। আর ওর কাছেই হুডিটাও পড়ে থাকে অ্যাশ কালারের, যা দেখে মনে হয় ওই হয়তো মার্ডারার। অন্যদিকে শরিয়া পুলিশের চোখে ধুলো দিয়ে লকআপ থেকে বেরিয়ে চলে আসে পালককে বাঁচানোর জন্য। ওর মাথা তো খারাপ হয়ে যায়, গার্লফ্রেন্ডের এরকম অবস্থা
অবস্থা হবে বলে। এখানে আমরা পলককে দেখি মুসাউরি বাস স্ট্যান্ডে নেমে ও হেঁটেই চলে যাচ্ছিল ওর বাড়িতে দোজি বাজারের মধ্যে দিয়ে, কিন্তু ওর পেছনে কিলার পড়ে যায় আর ওকে মেরে দেয়। সরিয়া স্থলে পৌঁছানোর আগেই সরিয়া ওখানে পলককে ধরে বসে থাকে, তখনই পুলিশ এসে ঢোকে। পুলিশ আসতে দেখে সরিয়া ওখান থেকে পালিয়ে যায়। ওই সময় আমরা দিলশানকেও দেখি ওখান থেকে লুকিয়ে পালিয়ে যেতে। সিন আবার 2016-তে শিফট করে, যেখানে ইউগ ফটো দেখে ওয়েট করতে থাকে যদি কোনো চেঞ্জ হয়, মানে পলক রানাকে যদি সরিয়া বাঁচাতে পারে। কিন্তু না, পলক রানা মারাই যায়। ওর ফটোটা আর কোনো চেঞ্জ হয় না, যা থেকে ও বুঝতে পারে এখানে পাস্ট বদলায়নি। পরের দিন সকালে ভামিকা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এলে দেখা যায় টাই অ্যান্ড ডাই কিলারের ভিকটিমদের সাথে এই ভিকটিমের কিছু মিল রয়েছে, কিন্তু একটা মেজর অমিলও রয়েছে। যেমন টাই অ্যান্ড ডাই কিলারের আগের ভিকটিম গুলোর মৃত্যু ওদের গলা টিপে দেওয়ার জন্য হয়েছিল, কিন্তু দিলশানের মৃত্যু হয়েছে ওর মুখে প্লাস্টিক এঁটে দেওয়ার জন্য। অনেকক্ষণ প্লাস্টিকের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য প্লাস্টিকের থিনার ওর লাংসে পাওয়া গেছে, কিন্তু ওর গলা টেপা হয়নি। অন্যদিকে টাই অ্যান্ড ডাই কিলার সমস্ত ভিকটিমদের মারা যাওয়ার আগে হাত পা লাল ওড়না দিয়ে বাঁধো। দিলশানের ক্ষেত্রে মারা যাওয়ার পর হাত পা বাঁধা হয়েছে, যদিও একই প্যাটার্নে। তা শুনে ইউগ বলে হয় টাই অ্যান্ড ডাই কিলারই এই কাজটা করেছে, না হলে এই কিলারের সাথে টাই অ্যান্ড ডাই কিলারের কোনো একটা সম্পর্ক আছে যা আমরা এখন ধরতে পারছি না। এই সময় ওদের টিমে যে ফরেন্সিক অফিসার থাকে দীপু, সে বলে আমি দিলশানের ক্রাইম সিন থেকে একটা জিনিস চুরি করে এনেছিলাম, যার মধ্যে কিলারের ফিঙ্গারপ্রিন্টস বা কিছু থাকতে পারে, যাতে ধরতে পারবো ওই কিলারের কোনো ইনফরমেশন পুলিশ রেকর্ডে আছে কিনা। অন্যদিকে আরেকজন পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে আমি সেদিন দিলশানের বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে যে ফোন করেছিলাম, তখন একটা বরযাত্রীর ব্যান্ড পার্টির আওয়াজ শুনেছিলাম। আমার মনে হয় সে সময় কোনো বরযাত্রী যাচ্ছিল। যা শুনে ভামিকা বলে হ্যাঁ, সে সময় একটা বরযাত্রী পাস করছিল আমাদের পাশ দিয়ে। তখন ওই ইন্সপেক্টর বলে আমি ওদের থেকে যদি কোনো ভিডিও ফুটেজ বা কেউ মোবাইলে রেকর্ড করে থাকে আমি সেগুলো জোগাড় করার চেষ্টা করছি। দিয়ে ওই দুজন বেরিয়ে যায় ওখান থেকে। এরপর ভামিকা বলা শুরু করে 1990 সালে পালাক লাস্ট খুন হয়েছিল, তারপর সিরিয়াল কিলার খুন করা বন্ধ করে দেয়। যেই আমরা ইনভেস্টিগেট করা শুরু করলাম, তাও আবার যখন বাস ডিপো খোঁজ নিতে গেলাম তখনই দিলশান খুন হয়ে গেল একই প্যাটার্নে। তা শুনে ইউগ বলে বাস ড্রাইভার হতে পারে না, বাস ড্রাইভারের বয়স 1990 সালে ছিল 42 কি 43 বছর, এখন তার বয়স হয়েছে 67 কি 68 বছর। আমাদের ক্রিমিনাল সাইকোলজিতে বলে যে কিলার খুন করেছে তার বয়স 22 থেকে 24-এর আশেপাশে হবে, এর থেকে বেশি হতে পারে না। ভামিকা বলে তাও আমাদের ড্রাইভারের খোঁজটা করতে হবে, এই কিলারের ব্যাপারে কিছু জানতে পারে হয়তো। সরিয়া পুলিশকে লুকিয়ে নিজের বাড়িতে যায় আর নিজের বাবার সাথে কথা বলে ইউগ আরিয়ার সাথে কিভাবে ট্রান্সমিশনে কথা বলেছে, আর বলে আমি যদি ইউগের কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো পালককে বাঁচাতে পারতাম। কিন্তু তখন ওর বাবা কিছু বুঝতে পারে না। সেই সময় সরিয়া এত কাঁদতে থাকে ওকেই চুপ করাতে ব্যস্ত থাকে। অন্যদিকে ইউগ বাস স্ট্যান্ডে গিয়ে ব্রহ্মদত্ত চন্দোলা যে বাস ড্রাইভার ছিল তার খোঁজ নিতে থাকে। ওখানের ম্যাডাম দিলশানের খুন হয়ে যাওয়ার ভয়ে কোনো কিছু বলতেই চায় না। তারপর ওখানে গ্রুপ ডি স্টাফ বলে দিলশানের সাথে গত সপ্তাহে দেখা করতে এসেছিল ব্রহ্মদত্ত, ওদের মধ্যে ঝগড়াও হয়। তখন দিলশান বলে আমি তোমার ব্যাপারে সবকিছু পুলিশকে জানিয়ে দেবো, যাতে ব্রহ্মদত্ত ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তারপরই দিলশানের খুন হয়ে যায়। যা শুনে ইউগ বলে তুমি জানো কোথায় থাকে ব্রহ্মদত্ত? ওই গ্রুপ ডি স্টাফ বলে বসন্ত বিহারে সতপাল সাহেবের দোকানে কাজ করে, ওখানেই কাছে পিঠে কোথাও থাকে হয়তো। ইউগ ওই সতপাল সাহেবের দোকানে যায়, ওখানে গিয়ে জানতে পারে ও 2 বছর আগে গ্যারেজের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তারপরই ওকে বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু ও হাতে পায়ে ধরে কাজে রয়ে যায়। এখন ও ওখানে কাজ করে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাকি কিছু কথা হয় ওদের মধ্যে, যেটা এখন আমাদের দেখানো হয় না। অন্যদিকে ভামিকা পুলিশ রেকর্ডে ব্রহ্মদত্ত চন্দোলা, যার বয়স 67 বছর, নাম আছে কিনা দেখার জন্য রেকর্ড রুমে যায়। ওর নামও পেয়ে যায়। 2 বছর আগে অ্যাক্সিডেন্টের জন্য ওকে কিছু জরিমানাও করা হয়। ওখান থেকে ব্রহ্মদত্তের ফটো আর ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যায়, যা সাব ইন্সপেক্টরকে পাঠিয়ে দেয় আর বলে দেখো মিলিয়ে ওই দিন দিলশানের ওখানে যে বরযাত্রী ছিল তাদের ভিডিওতে আছে কিনা। ওই ইন্সপেক্টর মিলিয়ে দেখে আর দীপুকে বলে তোমার কাছে যে কাপের টুকরো আছে তাতে মিলিয়ে দেখো এর সাথে ম্যাচ হয় কিনা। ভামিকা পুলিশের থাকা রেকর্ডের অ্যাড্রেস নিয়ে ব্রহ্মদত্তের বাড়িতে যায়, কিন্তু ওখানে কেউ থাকে না। পাশের একজনকে জিজ্ঞাসা করার পর জানতে পারে কেউ একটা অসুস্থ থাকার জন্য বেথাল হসপিটালে গিয়ে অনেকদিন ধরেই ব্রহ্মদত্ত রয়েছে। ওই সাব ইন্সপেক্টর ভামিকাকে ফোন করে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়ার কথা জানাতে ভামিকা জানায় সবাইকে বেথাল হসপিটালে আসতে বলে, ওখানেই ব্রহ্মদত্ত থাকবে। ওই সময়ে সাব ইন্সপেক্টর ইউগকে ফোন করে আর বলে ব্রহ্মদত্ত ধরা পড়েছে, তুমি তাড়াতাড়ি বেথাল হসপিটালে পৌঁছে যাও। যা শুনে ইউগ বলে এই খুনগুলো ব্রহ্মদত্ত করেনি, কারণ ওর বয়স অনেক বেশি। যে খুন করেছিল তার বয়স 22 থেকে 24-এর আশেপাশে হবে, ও খুনি হতে পারে না। সাব ইন্সপেক্টর আর কোনো কথা শোনে না, বলে তুমি যেভাবেই হোক বেথাল হসপিটালে পৌঁছাও, ওখানে দেখা যাবে। এরপর ইউগের মাঝ রাস্তায় যাওয়াতে আবার সেই আলোর দপদপানি শুরু হয়, হাওয়া দেয় আর ট্রান্সমিটার কানেক্টেড হয় সরিয়ার সাথে, যেখানে সরিয়া বলে তুমি কি পালকের খুনির খোঁজ পেয়েছো?
পেরেছো? আপনি কি শেষের মার্ডারটা আটকাতে পারেননি? সরিয়া কোনো কথা শুনতেই রাজি ছিল না, শুধু জানতে চাইছিল পালাকের মার্ডারারকে পাওয়া গেছে কিনা। আমরা এখনো পর্যন্ত মার্ডারারকে ধরতে পারিনি, কিন্তু এখানে 26 বছর পর আবার দিলশানকে খুন করা হয়েছে টাই অ্যান্ড ডাই মার্ডারের প্যাটার্নিং। খোঁজ খবর করে আমরা ব্রহ্মাদাস চন্দ্রলার খবর পেয়েছি, কিন্তু আমার মনে হয় ও মার্ডারার হতে পারে না। যেই ব্রহ্মাদাস চন্দ্রলার নাম বলে সরিয়া ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর বাকি কথা শোনেই না ইউগের। ট্রান্সমিটার পড়ে থাকে বাড়ির মধ্যেই। বাইক নিয়ে সরিয়া ব্রহ্মাদাতের বাড়ি চলে যায়। ওখানে কেউ থাকে না বাড়িতে তখন, কিন্তু বাড়িতে ঢুকে ও ওরম লাল ওড়না, অনেকগুলো কাটা পুতুলের মুন্ডু, তার সাথে পেন্টও পায় অনেক, যা দেখে বুঝতে পারে ব্রহ্মাদাতই সিরিয়াল কিলার। অন্যদিকে ভামিকা বেতাল নার্সিংহোমে পৌঁছে জিজ্ঞাসা করে ব্রহ্মাদাত নামের কেউ ভর্তি আছে কিনা হাসপাতালে। ওখানে যে রিসেপশনিস্ট থাকে সে বলে ব্রহ্মাদাত নামের কেউ ভর্তি নেই, কিন্তু তার ছেলে বিরজু ভর্তি আছে এই হাসপাতালে, যে 3rd ফ্লোরে 305 নম্বর রুমে অ্যাডমিট আছে। ভামিকা সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় 305 নম্বর রুমে। আর এখানেই শেষ হয় এই এপিসোডটি। 6th এপিসোডের শুরুতেই আমরা দেখি একটা বাচ্চা ছেলেকে তার মা লাল ওড়না দিয়ে হাত পা বেঁধে দিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। অন্যদিকে 1990 সালে সরিয়া স্যার ইউগের কাছ থেকে ব্রহ্মাদাতের কথা শুনে আর কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মাদাতের বাড়ি যায় ওকে মারার জন্য। ব্রহ্মাদাতের বাড়ি পৌঁছে সরিয়া স্যার ব্রহ্মাদাতকে মারতে শুরু করে, তখন পেছন দিক থেকে ওর ছেলে এসে ওর গলা চেপে ধরে। কোনো রকমে ওর কাছ থেকে ছাড় নিয়েই ব্রহ্মাদাতের ছেলেকে সরিয়া খুব মারতে শুরু করে। তখন উপায় না পেয়ে ব্রহ্মাদাতের ছেলে ওখান থেকে পালিয়ে যায়, আর ওর পেছন পেছন সরিয়ার ছুটতে থাকে। অন্যদিকে ভামিকা 305 নম্বর রুমে ঢুকলে একজন পেশেন্টকে দেখতে পায় যে শুয়ে আছে, আর ইউগকে ফোন করে বলে ব্রহ্মাদাতকে পায়নি, কিন্তু ওর ছেলে বিরজুকে পেয়েছি। ইউগ বলতে শুরু করে আমি যে ইনফরমেশন পেয়েছি তাতে ব্রহ্মাদাত খুনি না, খুনি ওর ছেলে ইউগি। এটা শোনার সাথে সাথেই ব্রহ্মাদাতের ছেলে বিরজু ভামিকার ওপর আক্রমণ করে আর ওর গলা চেপে ধরে। এই সময় পৌঁছে যায় ইউগ আর সাব ইন্সপেক্টর পুরো পুলিশ টিম নিয়ে। এখানে ভামিকা মরতেই বসেছিল বিরজুর হাতে, কিন্তু ওরা পৌঁছে যাওয়ায় আটকে দেয় ওকে আর বলে এই খুনি। ভামিকা জানায় আমি বুঝতে পেরেছি এই খুনি। তখন ইউগ বলতে শুরু করে ওর মা আর বাবা বাইরে কাজ করার জন্য ছোটবেলায় নিজের বাড়িতে একা মানুষ হচ্ছিল। যখন ও রসাতলে যাচ্ছিল ওর বাবা ওর মাকে বলে চাকরি ছেড়ে দিতে, ওর মা কিছুতেই রাজি হয়নি। আর এই কথায় ওরা দুজন সবসময় ঝগড়া করতে থাকে, যা দেখে বিরজু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে পুতুলের মুন্ডুগুলো ছিঁড়তে থাকে ছোটবেলাতেই। এরপর ওর মা একদিন ওকে বেঁধে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেলে ওর বাবা পুরো একা হয়ে যায়। ওর মায়ের খোঁজ খবর আর নেয় না, কিন্তু বাচ্চাটাকে মানুষ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই জন্য ওর বাবা সবসময় ছেলেটাকে নিয়ে নিয়ে বাসে যেত। ছোটবেলায় ওর বাবার সাথে বাসে যাওয়ার সময় একা একা কোনো মহিলাকে যেতে দেখলে যারা একটু ইন্ডিপেন্ডেন্ট হয় ওর খুব রাগ হতো আর ওদেরকে কামড়ে দিত। একটু বড় হলে ওর বাবা সতপালের পেন্টের দোকানে বিরজুকে ঢুকিয়ে দেয়, কিন্তু ওখানেও ও কাজ মন দিয়ে করতো না। নেশা করে ওখানেরই কর্মচারীকে মারতে গিয়েছিল, যার জন্য ওখানের মালিক ওকে তাড়িয়ে দেয়। যেহেতু ওর কাজ করার নাম করে অনেক টাকা অ্যাডভান্স তুলে নিয়েছিল ব্রহ্মাদাত, তাই বাধ্য হয়ে ব্রহ্মাদাতকে এই পেন্টের দোকানে কাজের জন্য ঢুকতে হয়। আর রাতের বেলা বিরজুকে সাথে নিয়েই যেতে থাকে বাস চালাতে। এই সময় বিরজু বাসে থাকা ইন্ডিপেন্ডেন্ট মহিলা দেখলেই তাদেরকে টার্গেট করত আর মেরে দিয়ে ওখানে জঙ্গলে ফেলে দিত। এই সময় ভামিকার কাছে দীপুর ফোন আসে যে জানায় আপনারা তাড়াতাড়ি টিভি খুলে দেখুন। টিভিতে দেখায় টাই অ্যান্ড ডাই কিলারের খোঁজ পাওয়া গেছে, যে নিজে থেকে কনফেস করেছে। সে আর কেউ না ব্রহ্মাদাত, যে তার নিজের ছেলের খুনের দায়ও নিজের মাথায় নিয়ে নেয়। ভামিকা এসপি জুয়েলের সাথে কথা বলে জানায় যে ব্রহ্মাদাত আসলে কিলার না, কিলার ওর ছেলেই, কিন্তু ওর ছেলেকে বাঁচানোর জন্য সমস্ত খুনের দায় নিজের মাথায় নিয়ে নিচ্ছে। যা শুনে এসপি জুয়েল বলে ওর ছেলে কনফেস করেছে কি কিছু? ভামিকা জানায় না। তাহলে এই কথা বলছো কেন? তুমি জানো না আমাদের কাছে এভিডেন্স না থাকলে আমরা কিছুই করতে পারি না? যদি এভিডেন্স না থাকে তাহলে এই কথা বলতে এসো না। ধরা পড়েছে, মিডিয়ার সামনে ফ্ল্যাশ হয়ে গেছে। এখন কালকে আইজি স্যার প্রেস ডেকে পুরো মিডিয়ার সামনে এটা জানাবে। এটা নিয়ে আর জলঘোলা করার চেষ্টা করো না। ভামিকা আর ইউগ প্রমাণ জোগাড় করার জন্য আবার ইন্টারোগেট করতে যায় ব্রহ্মাদাতকে, যেখানে ব্রহ্মাদাত মুসৌরি পুলিশ স্টেশনে আটকে থাকে বলে ওদেরকে ঢুকতে দেয় না প্রথমে। তারপরে ভামিকা ওর প্রভাব খাটিয়ে ঢুকে যায়। ইউগ ইন্টারোগেট করা শুরু করলে জানতে পারে সরিয়া অনন্তওয়াল বিরজুর ব্যাপারে জানতে পারার পর ওকে একটা পুরনো বিল্ডিং এর কাছে দৌড়িয়ে নিয়ে যায়, আর ওই বিল্ডিং থেকে পড়ে গিয়ে বিরজুর নিচের অংশ পুরো প্যারালাইজড হয়ে যায়। আর কিছু বলার আগেই ব্রহ্মাদাত বলতে শুরু করে আমার ছেলে কোনো দোষ নেই। দিলশান আর আগের 9টা ভিকটিমকে টাই অ্যান্ড ডাই কিলার হিসেবে আমিই মেরেছিলাম, আমার ছেলের মধ্যে জড়িত নেই। যা শুনে ইউগ ওর ওপর চড়াও হয় আর ওখানকার পুলিশ ওদেরকে বের করে দেয়। এখানে ফ্ল্যাশব্যাকে 1990 সালের একটা সিনে দেখায় যখন পুলিশ অনন্তওয়ালকে ধরে নিয়ে যাচ্ছিল, মানে পালাক মারা যাওয়ার আগে। তখন দিলশান ব্রহ্মাদাতকে বলে এ তোমার ছেলের কথাই বলছিল না, ছোট হাইট, হুডি পরে। ব্রহ্মাদাত
ব্রহ্মাদাত ওর কথা এড়িয়ে যায়। ব্রহ্মাদাত বুঝতে পারে দিলশানের কাছে ধরা পড়ে যাবে। 2016 সালে ভামিকা আর ইউগ মুশাউরি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে দিলশানের বাড়ি যায়, কারণ ওরা বুঝতে পেরেছিল বিরজুর এগেনস্টে দিলশানের কাছে হয়তো কিছু এভিডেন্স ছিল, যার জন্য ওকে মেরে ফেলে ব্রহ্মাদাত। কিন্তু দিলশানের বাড়ি অনেক খুঁজে পেতেও কিছুই পায় না ওরা। ইউগ বলে এখানে যদি কিছু রাখতো ব্রহ্মাদাত তাহলে পেয়েই যেত, নিজে গিয়ে কনফেস করতো না। নিশ্চয়ই দিলশান সমস্ত এভিডেন্স অন্য কোথাও লুকিয়ে রেখেছে। ওর বাড়ি গিয়ে সমস্ত নতুন ফার্নিচার, ফ্রিজ, টিভি, আলমারি দেখতে পায়, যা দেখে ইউগ গেস করে যে এভিডেন্স আছে তার এগেনস্টে ব্রহ্মাদাতকে ও হুমকি দিত, যে কথা গ্রুপ ডি স্টাফও বলেছিল যদি না দেয় তাহলে ও পুলিশকে সব কথা জানিয়ে দেবে। এখানে ওদের সন্দেহটা পোক্ত হয়। তখন আরেকজন পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে জানতে পারে দিলশানের কাকার মেয়ে সুহানাতে থাকে, ওখানে কিছুদিন দিলশান একসাথে ছিল। তাই ইউগ আর ভামিকা সুহানাতে পৌঁছে যায় দিলশানের ওই এভিডেন্স খোঁজার জন্য। ওখানে পৌঁছে ওর ঘর চেক করে এভিডেন্স পেয়েও যায়। এরপর আমাদের দেখানো হয় প্রেস কনফারেন্স শুরু করে ফেলেছে আমাদের আইজি স্যার সমীর ভাটিয়া, যেখানে উনি ব্রহ্মাদাতের ব্যাপারে কথা বলছিলেন। সেই সময় ভামিকা এসে স্টেজে উঠে বলে টায়ান্ডাইয়ের কিলার ব্রহ্মাদাত না, ও আসলে নিজের ছেলেকে বাঁচানোর জন্যই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সবাই তখন জিজ্ঞাসা করে আপনার কাছে এভিডেন্স কি আছে? তখন আমরা দেখি সরিয়া যেই হেয়ার পিনটা গিফট করেছিল পালককে সেটাই ওখানে দেখা যাচ্ছে। আসলে ওই ক্লিপটা পরেই পালক ফিরছিল। সেই সময় ওকে বিরজু অ্যাটাক করে আর নিজেকে বাঁচানোর জন্য ওই ক্লিপটা খুলেই বিরজুর গলায় দিয়ে দেয়, যার জন্য বিরজুর গলায় এখনো একটা দাগ আছে আর ওর রক্ত ওর মধ্যে লেগে যায়। যেহেতু দিলশান বিরজুর পেছন করছিল, ও মার্ডারটা দেখে নেয় আর ওখান থেকে ওই হেয়ার ক্লিপটা তুলে নিয়ে চলে যায় এভিডেন্স হিসেবে এদেরকে ব্ল্যাকমেল করার জন্য। পরে খুন করা বন্ধ করে দিলে ও চুপ হয়ে যায়। আবার যখন ইনভেস্টিগেশন রিওপেন হয় তখন এদেরকে আবার ভয় দেখাতে থাকে, যার জন্য দিলশানকে মারতে বাধ্য হয় ব্রহ্মাদাত। যেহেতু আইজি স্যারকে থামিয়ে ভামিকা একজন ডিএসপি হয়ে এইসব কথাগুলো বলেছে বলে আইজি স্যারের ভীষণ রাগ হয়ে যায় তাতে। এরপর ইউগ পলকের মায়ের সাথে দেখা করতে যায়। ওখানে দেখা করে জানায় ওর মেয়ের এভিডেন্সের জন্যই আজকে ধরা পড়েছে টাই অ্যান্ড ডাই কিলার। যা শুনে পলকের মা বলে খুব সাহসী ছিল আমার মেয়ে, সেদিন খুব খুশিও ছিল যেদিন ও মারা যায়। ওকে ওই বার্থডে গিফটটা দিয়েছিল সরিয়া, যা জানার পর আমারও খুব ভালো লেগেছিল। তখন ইউগ জিজ্ঞাসা করে আপনাদের বাড়িতে সরিয়া আসতো? পলকের মা জানায় হ্যাঁ আসতো, কিন্তু হঠাৎ করে কেন যে আসা বন্ধ করে দিল। ইউগ বলে কখন থেকে বন্ধ করেছে বলতে পারবেন? পলকের মা জানায় আমি এত টাইম তো বলতে পারবো না, কিন্তু যখন থেকে তিওয়ারির বাড়ির মেয়েটা গায়েব হলো তারপর থেকেই ও আসা বন্ধ করে দেয়, একদম হঠাৎ করে। আমার মনে হয় ও বিয়ে থা করে নিয়েছে হয়তো। রাতের বেলা 11:11 বাজলে আবার ওদের ট্রান্সমিটারে কানেকশন হয় ইউগের সাথে অনন্তওয়ালের। ওখানে ইউগ জানাতে থাকে টাই অ্যান্ড ডাই সিরিয়াল কিলারকে আমরা ধরতে পেরেছি। তখন অনন্তওয়াল বলে তার এগেনস্টে কিছু এভিডেন্স পেয়েছো কি? ইউগ জানায় আপনি যে হেয়ার পিনটা দিয়েছিলেন পালাকে সেটাই ছিল এভিডেন্স। আপনাদের সময় ডিএনএ টেকনোলজি এত উন্নত ছিল না, যা এখন খুবই উন্নত, যার থেকে ডিএনএ ম্যাচ করিয়ে আমরা বিরজুকে ধরে নিয়েছি। যা শুনে সরিয়া ভীষণ শান্তি পায়। অন্যদিকে ভামিকা যে কোনো স্কেলটন এলেই ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে জানতে চায় ওর মধ্যে কোনো মেটাল আছে কিনা, মানে ওই ডেড বডিটা সরিয়ার কিনা সেটাই কনফার্ম করতে চায়। ওখানে ফরেন্সিকে যে ম্যাডাম থাকেন উনি বলেন এটা 15 বছর হয়ে গেল ভামিকা, এরপর তোমার মুভ অন করা দরকার। আমি একটা কোনো খবর পেলেই সরিয়ার তোমাকে আগে জানাবো, তুমি চিন্তা করো না। ল্যাব থেকে বেরিয়ে ভামিকা আর ইউগ কিছু কথা বলতে থাকে। তখন ইউগের কিছু কথা মনে পড়ে, আবার সিন ফ্ল্যাশব্যাকে যায় 1999 সালের 21শে ডিসেম্বর সানজি ভিলেজ মুশাউরিতে, যেখানে ও খুব ছোট থাকে আর একটা দোতলা ঘরের মধ্যে ও দাদা দাদা বলে উপরে উঠতে থাকে আর ওর দাদাকে দেখে বিছানার মধ্যে হাত কেটে সুইসাইড করে পড়ে রয়েছে। এখানেই 6th এপিসোডও শেষ হয়। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ইউ তার ভাইয়ের সাথে নদীর ধারে বসে কথা বলছিল আর এই সময় পুলিশ এসে কোনো কারণে ওর দাদাকে তুলে নিয়ে চলে যায়। কারণটা তখন বোঝা যায় না। তারপরেই ছাড়া পেয়ে ওর ভাই সুইসাইড করে নেয়। এরপর ইউক ডিসাইড করে ও যেভাবেই হোক সরিয়া স্যারের হেল্প নিয়ে ওর দাদাকে বাঁচাবে, কারণ ও জানতো পাস্ট চেঞ্জ করতে পারে বলে। এর পরের সিনে আমরা ভামিকাকে একটা বিয়ে বাড়িতে দেখি, যেখানে ও খুব খুশি খুশি নাচছিল। ওর মা একটা মহিলার সাথে ওর বিয়ের কথা বলে, যে মহিলা ভামিকার মাকে ভামিকার এজ নিয়ে অনেক কথা শুনিয়ে দেয়, যে ওর ভাইয়ের সাথে ভামিকাকে মানাবে না বলে। যা শুনে ভামিকার মনেও খুব কষ্ট লাগে, ওর মাও খুব কষ্ট পায়। ওর মা ওকে শোনাতে থাকে তুমি সরিয়ার জন্য 15 বছর ওয়েট করলে, যে এখনো পর্যন্ত ফিরে এলো না, মনে হয় না আরো আসবে। তোমার যৌবনটা তুমি ওর জন্য শেষ করে দিলে, আর যেটুকু সময় বাকি আছে বিয়ে করা সেই সময়টুকু নষ্ট করো না। এরপর ভামিকা আর কোনো কথা না শুনে ওখান থেকে বেরিয়ে যায়, ওর মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। এরপর ভামিকা সরিয়ার বাবার কাছে যায় আর জানতে চায় সরিয়া কাউকে
কিছু না বলে চলে গেল কেন? এখানে আমরা জানতে পারি শরিয়াকে নিরুদ্দেশ ঘোষণা করা হয়েছে, যার কোনো ট্রেস পাওয়া যায়নি 2001-এর পর থেকে, যাকে এখনো ভামিকা খুঁজে চলেছে। এখানে শরিয়ার বাবা সময় নিয়ে খুব ভালো একটা কথা বলে, আমরা ভবিষ্যৎকে কল্পনা করি আর অতীতকে নিয়ে ভাবি, বর্তমান সময়ে বাঁচি, কিন্তু সময় একটা ইলিউশন, যা শেষও হয় না কখনো, শুরুও হয় না, আজীবন চলতে থাকে। এর মধ্যে আমরা আটকে থাকি। সময় একটা কনস্ট্যান্ট স্রোত, যা সমানে বয়ে চলেছে। এরপর ইউক চিন্তা করতে থাকে, আমার দাদাকে যখন তুলে নিয়ে গেছিল তখন শরিয়া স্যার কোথায় ছিল। সেই খোঁজ খবর করতে গিয়ে দেখে 2001 সালে 3 নভেম্বর থেকে শরিয়া স্যারকে আর খুঁজে পাওয়া যায়নি। শরিয়ার ওপর ঘুষ নেওয়ার চার্জ ছিল, আর যেদিন থেকে ও নিরুদ্দেশ হয়েছিল সেদিন ওর গাড়িটা হাইওয়ের ওপর থেকে পাওয়া যায়। কিন্তু ইউক মনে করে দেখে 3 নভেম্বর রাত্রেবেলা শরিয়া স্যারের সাথে কথা হয়েছিল, তাহলে যখন ও কেস সলভ করতে গিয়েছিল তাহলে ও কি করে নিরুদ্দেশ হতে পারে? টাকা নেই। ইউকের মনে ওই খটকাটা লাগে। আমরা 3 নভেম্বর যখন পঞ্চচুলি থেকে ফোন করেছিল ইউককে, তখন আমরা দেখেছিলাম শরিয়ার গায়ে গুলি লেগেছিল, যার জন্য রক্তে ভেসে যাচ্ছিল পুরো। তার মানে তখন কোনো গন্ডগোল হয়েছিল, যা আমাদেরকে এখন দেখানো হয় না। এরপর ইউক একটা আগের ক্রিমিনালের সাথে গিয়ে দেখা করে আর কথা বলে শরিয়ার ব্যাপারে, যে ওকে ভুলভাল কথা বোঝায়, হ্যাঁ শরিয়া স্যার আমার কাছ থেকেই ব্রাইব নিয়েছিল বলে। এসপি জুয়েল খবর পেয়ে যায় ওই ক্রিমিনালের কাছ থেকে ইউক শরিয়ার ব্যাপারে জানতে চেয়েছিল বলে। তা আইজি সমীর স্যারকে জানালে আইজি খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এসপি জুয়েলকে, যে সময় থেকে শরিয়া গায়েব হয়েছে তখন তো ইউক খুবই ছোট ছিল, ও ওর ব্যাপারে জানলো কি করে? তাতে এসপি কোনো ক্লু দিতে পারে না আর ওরা নিজেরাই খুব ভয় পেতে থাকে। এখানে দেখে আমাদের মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু ঘাপলা আছে, মানে ওরাই শরিয়াকে গুম করেছে কোথাও। এরপরে আমরা 1998 সালে 10ই ডিসেম্বরের একটা সিন দেখি, যেখানে সুলতানিয়া গ্যাংয়ের টিম্বার ট্রাককে ডাবরাল গ্যাংয়ের বাবলু বারুদ 4 জন লোককে নিয়ে লুট করে নেয়। তার পরের সিনে দেখি বাবলু বারুদের কাছে একটা লোক এসে, যাকে ওরা আগে থেকেই চিনতো, সবাইকে এক এক করে গুলি করে মেরে দেয়। কে এসেছিল তাকে আমরা দেখতে পাই না তখন। সে ডাবরাল গ্যাংয়ের সমস্ত টাকা পয়সা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দুটো গ্যাংয়ের মধ্যে গ্যাং ওয়ার শুরু হয়ে যায়। এই সময় পুলিশের ওপর চার্জ আসে বাবলু বারুদের খুনিকে ধরার। এই কেসে শরিয়া ইনভলভ হয়ে যায়। কেস স্টাডি করার পর শরিয়া শামসেরা নামে একজন সুলতানিয়ার পুরনো লোকের কাছে যায়, যে স্মাগলিং করার জন্য শরিয়ার কাছে ধরা পড়েছিল আর 4 বছর জেলেও ছিল। সেই সময় শামসেরার মেয়েকে শরিয়া এনে তার কাছে রেখেছিল 4 বছর, যার জন্য শামসেরার মেয়ে গরিমা ওকে আঙ্কেল বলে ডাকে। তাই ওরা দুজনই শরিয়ার কাছে কৃতজ্ঞ হয়ে থাকে। এরপর শরিয়া শামসেরাকে জিজ্ঞাসা করে সে সুলতানিয়ার হয়ে আর কাজ করে কিনা। তখন শামসেরা জানায় সে কাজ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে জেল থেকে বেরোনোর পর, এখন সে সৎভাবে জীবন কাটায়। শরিয়া গরিমার হাতে খেতে বসলে গরিমা বলতে থাকে, আমি অনেক ছোট বয়স থেকেই এই খারাপ কাজ করে আসা দেখে আসছি। আমার মনে হয় ডাবরাল গ্যাংয়ের বাবলুকে যে মেরেছে সে ওই গ্যাংয়েরই পরিচিত কেউ হবে, কারণ ওরা 5 জনের মধ্যে কেউই বন্দুক চালানোরও সুযোগ পায়নি। তার মানে যখন ওই লোকটি গিয়ে ওখানে পৌঁছেছিল তখন ওরা ভেবেছিল যে ওদের ওপর কোনো গুলি চালানো হবে না, তাই যারা মারা গেছে তারা কোনো প্রিকশনও নেয়নি। এরপর শরিয়া যখন ফিরে আসে তখন গরিমা ওর কাছে আসে আর একটা ক্যাসেট দিয়ে বলে, আমি তোমার সমস্ত ফেভারিট গান এর মধ্যে দিয়ে রেখেছি, আর জানায় আমার বাবা এইসব বাজে কাজ আর করতে পারে না, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, তুমি আমার বাবাকে এইসব কাজে আর ফাঁসিও না কাকু। এর পরের সিনে দেখি আমরা ডাবরাল তার ছেলে পাবলিক প্রসিকিউটর মনোজকে নিয়ে ইন্সপেক্টর সমীরের কাছে আসে আর খুব চাপ দিতে থাকে ওর কেসটা সলভ করার জন্য, মানে ওর লোককে কারা মেরেছে এটা বের করার জন্য। এখানে সমীরকে দেখি ওর পা চাটে, মানে ও এইসব লোকেদের সাথে খুব ওঠা বসা করতো দেখেই বোঝা যায়। এর পরের সিনে 2016-তে ইউককে দেখি সে তার ঘরে বসে আছে, আর অন্যদিকে 1998 সালে শরিয়া তার ঘরে কিক বক্সিং প্র্যাকটিস করছে। আবার ওদের মধ্যে ট্রান্সমিশন অন হয় আর ওখানে ইউক শরিয়াকে বাঁচার কথা বলতে যায়, কিন্তু সেই সময় শরিয়া ওর কাছে হেল্প চায় বাবলু বারুদের কেসে সলভের জন্য, যেই কেস 2016-তেও সলভ করা হয়নি বলে ইউক জানায় শরিয়াকে। এখানে ইউক বলে, আমি কিছুদিন পরই তোমাকে কল করছি, যেখানে কলটা লাগে প্রায় 8 বছর পর, মানে এখানে ট্রান্সমিটার কানেক্ট হয় যখন যখন ওদের প্রয়োজন হয় কেস সলভ করার জন্য তখনই, মানে এখানে টাইমের একটা গন্ডগোলের ব্যাপার আছে, টাইম এখানে ম্যাটার করে না কিছু। বাবলু বারুদকে যেখানে মারা হয়েছিল ওখানে টায়ারের ছাপ নিতে বলে, যা 1998 সালে উপলব্ধ ছিল না। 2016 সালের টেকনিক ইউক বলে দেয় শরিয়াকে, যা ফলো করে শরিয়া ওখানে টায়ারের প্রিন্ট নিয়ে নেয়, যে প্রিন্ট শামসেরার গাড়ির টায়ারের প্রিন্টের সাথে একদম মিলে যায়। কিন্তু এটা ভুল ইনফরমেশন ছিল, কারণ সুলতানিয়া শামসেরাকে মারার জন্য লোক পাঠাতে থাকে। শরিয়া যখন শামসেরার বাড়ি গিয়ে খাবার খাচ্ছিল সেই ফটো তুলে এনে সুলতানিয়ার লোক সুলতানিয়াকে দেখায়, যার জন্য ও ভাবে শামসেরা এখন পুলিশের হয়ে কাজ করছে, তাই শামসেরাকে উড়িয়ে দেওয়া উচিত। এখানে সুলতানিয়া পুলিশের কাছে শামসেরাকে ফাঁসিয়ে দেয়। শামসেরাকে ধরার জন্য শরিয়া আসে আর এই সময় সুলতানিয়ার লোক ও শামসেরাকে হুমকি
দিতে থাকে ওকে মারার। শামশেরা পুলিশের থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটা ফোর্টের কাছে আসে আর ওখানেই ওকে গুলি করতে যায় সুলতানিয়ার লোক। সেই সময় গরিমা ওর পেছন পেছন এসে নিজে গুলিটা নিয়ে নেয় নিজের বাবাকে বাঁচানোর জন্য। ওখানে শামশেরার সাথে শরিয়ার একটা লড়াই চলছিল যাতে শামশেরা শরিয়ার কাছে ধরা দেয় তার জন্য। অন্যদিকে 2016 সালে এই বাবলু বারুদের কেসটা যে আনসলভ লেখা ছিল তা গ্লিচ হতে হতে কেসটা সলভ দেখায়, যেখানে সুলতানিয়ার লোককে মেরেছে শামশেরা বলে দেখায়। শামশেরাকে পুলিশ অ্যারেস্ট করে আর 2016 সালে শামশেরা মুক্তি পায় জেল থেকে। জেল থেকে বেরোনোর সময় শামশেরার মুখ চোখ দেখে মনে হয় ও কারোর ওপর প্রতিশোধ নিতে চাইছে। আর এখানে এপিসোড 7 শেষ হয়। 8 নম্বর এপিসোডের শুরুতে আমরা শ্যামলী নামে একটা মেয়েকে দেখি যে ভীষণ ড্রাগ অ্যাডিক্ট হয়। এটা আর কেউ না, সুলতানিয়ারই মেয়ে হয়, যে নিজের জীবনও নিতে পারে ড্রাগ খাওয়ার পর আর অন্যের জীবনও নিতে পারে, যে অন্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। একসময় ড্রাগ খেতে খেতে ও ছাদ থেকে নিচে পড়ে যায়, তাই ওর বাবা ওকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেয়। ওই রিহ্যাব সেন্টার থেকে সুলতানিয়ার মেয়েকে 2016 সালে শামশেরা কিডন্যাপ করে নেয় আর ওখানে শামশেরার চিহ্নও ছেড়ে যায়। আর সিসিটিভি ফুটেজেও শামশেরাকে দেখা যায় যে শামলীকে নিয়ে চলে যাচ্ছে বলে। অন্যদিকে ভামিকাকে এসপি জুয়েল জিজ্ঞাসা করে, ইউগ আমার কাছে শরিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল, তুমি জানো ইউগ শরিয়াকে কিভাবে চেনে? যা শোনার পর ভামিকাও খুব অবাক হয়ে যায়, কারণ সেও ইউগের কাছ থেকে কখনো শরিয়ার নাম শোনেনি বলে। এরপর ইউগ কোল্ড কেস ইউনিটে এসে বাবলু বারুদের কেস রিওপেন করার কথা বলে, যা শুনে ভামিকা বলে ওই কেস তো অনেকদিন আগেই সলভ হয়ে গেছে, ওখানে শামশেরাকে ক্রিমিনাল মানা হয়েছে, কিন্তু ওখানে শামশেরা কিছুই করেনি, শামশেরা নির্দোষ ছিল। ওর আগের কেস দেখলে বোঝা যাবে ও যেখানে যা কাজ করে তার কোনো ক্লু ছেড়ে যায় না, আর এমনিতে ও মার্ডার করতো না, খালি স্মাগলিং করতো। এইসব কথা শুনে ভামিকা ওকে বলতে থাকে, তুমি ওর কেসের জন্য এখানে আসোনি, তোমার নিশ্চয়ই আলাদা কোনো উদ্দেশ্য আছে। এইসব কথাবার্তা বলার সময় ওদের ওখানে একটা ফোন ঢোকে, যা আইজি সমীর স্যার করে থাকে। ভামিকাকে দায়িত্ব দেয় যে সুলতানিয়ার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, এটা একটা হাই প্রোফাইল কেস, যেভাবেই হোক এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ করতে হবে ভামিকাকে। এরপর আইজি সমীর যখন এই কেসের ব্রিফ দিচ্ছিল তখন ইউগ সবার সামনে থেকে উঠে সমীরকে বলে, আমার এই কেসটাকে শুধু টাকার জন্য কিডন্যাপিং এর কেস লাগছে না, কারণ শামশেরা এর আগে যতগুলো ক্রিমিনালের কাজ করেছে সেখানে ওর কোনো ফুটপ্রিন্ট ছেড়ে যায়নি। এখানে ও নিজেকে সিসিটিভি ক্যামেরায় দেখিয়েছে, তার সাথে সাথে ও অনেক ক্লুও রেখে গেছে ওর ব্যাপারে। ওর নিশ্চয়ই আলাদা কোনো উদ্দেশ্য আছে যার জন্য ও কিডন্যাপ করেছে সুলতানিয়ার মেয়েকে। যা শুনে আইজি স্যার খুব খেপে যায় আর ওকে খুব বকাবকি করতে থাকে, তুমি বেশি জানো আমাদের থেকে, 2 দিন হয়েছে তুমি ফোর্স জয়েন করেছো আর নিজেকে একদম তিসমার খান মনে করেছো, চুপচাপ বসো। তাতে তো ইউগ খুবই রেগে যায়। এরপর ভামিকা যখন ইউগের সাথে কথা বলতে যায় তখন ওদের মধ্যেও একটু ঝামেলা হয়ে যায়। এরপরে আমরা দেখি শামশেরা সুলতানিয়ার একটা লোককে তুলে নিয়ে আসে আর জ্যান্ত জ্বালিয়ে দেয়। এই লোকটি সেই যে তার মেয়েকে মেরেছিল। এরপর সুলতানিয়াকে ফোন করে ওর মেয়ের বদলে কোনো টাকা পয়সা চায় না, অন্য কিছু চায়। অন্যদিকে ইউগকে আমরা দেখি যে সেলে বন্ধ ছিল শামশেরা ওখানে গেছে ওর খোঁজ খবর নিতে। ওখানে ওর সেলে ঢুকে দেখে অনেক কিছু হিজিবিজি আঁকা আছে, যেখানে ওর মেয়ের কাছে বারবার ক্ষমা চাইছে। ওখানে পুলিশের কাছ থেকে ওর মেয়ের ব্যাপারে জানতে চাইলে পুলিশ বলে, আমরা ওর মেয়ের ব্যাপারে বেশি কিছু জানি না, শুধু এইটুকুই জানি ওর মেয়ে মারা গেছে বলে। এরপর ইউগ শামশেরা জেলে থাকার সময় কি কি করতো জানতে চাইলে পুলিশ বলে ও খুবই শান্ত ছিল, ও শুধু ইলেকট্রিকের কাজই শিখতে চাইতো, ও ইলেকট্রিকে মেকানিক্সও হয়ে গিয়েছিল। যা শুনে ইউগ বাড়ি এসে গরিমার মারা যাওয়ার খবর চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোথাও গরিমার মারা যাওয়ার খবর ছাপা হয়নি। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা শরিয়াকে দেখি যে খুব দুঃখী মনে বসে থাকে, কারণ গরিমা ওকে কাকা বলে ডাকতো আর গরিমাকে ও এনে 4 বছর রেখেছিল নিজের কাছে, যার জন্য বারবার ওর কথাই মনে আসতে থাকে। এই সময় 11টা 11 বাজে আর ওদের ট্রান্সমিশন আবার অন হয়। এখানে ইউগ শরিয়াকে জিজ্ঞাসা করে, বাবলু বারুদের কেসে সত্যি কি শামশেরা দোষী ছিল? যা শুনে শরিয়া বলে, আমি জানি না কে ছিল, কিন্তু তোমার ওই টেকনিক ফলো করার জন্যই আজ আমি শামশেরার মেয়ে গরিমাকে হারিয়ে ফেলেছি। আজ যদি তুমি ওই টেকনিক না বলতে তাহলে শামশেরা ধরা পড়তো না আর গরিমাও আজকে বেঁচে থাকতো। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ডবরালের ছেলে প্ল্যান করে শরিয়ার কাছে টায়ারের প্রিন্টটাকেই বদলে দেয় যাতে শামশেরা ধরা পড়ে। শামশেরা ধরা পড়ে যাওয়ার পর শরিয়াকে জানায়, আমি তো আমার মেয়ের সাথে দিল্লি চলে যেতে চাইছিলাম, কিন্তু তোমার জন্য আজকে আমি উল্টোপাল্টা কেসে ফেসে গেলাম আর তাই আমার মেয়েকেও হারিয়ে ফেললাম। শামশেরা জেলে চলে গেলে শরিয়া মনোজের কাছে যায় মারপিট করার জন্য, কারণ ওই ফাঁসিয়েছিল শামশেরাকে। অন্যদিকে আমরা ভূমিকার পুরো টিমকে দেখি সুলতানিয়ার বাড়িতে তার ল্যান্ডফোন ট্যাপ করছে। এই সময় শ্যামলীর ফোন আসে সুলতানিয়ার নাম্বারে, আর যেখানে শ্যামলী বলতে থাকে ওকে কোনো কোল্ড স্টোরেজে বন্ধ করে রাখা হয়েছে যেটা মুভ করছে, আর এখানে এত ঠান্ডা যে ও পুরো জমে আছে, যেভাবেই হোক ওকে যেন বার করা হয়। আর সেই সময় ফোনটা কেটে যায়। তাড়াতাড়ি ফোন কেটে যাওয়ার জন্য এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করা যায়নি, কিন্তু তার আশেপাশের লোকেশন ট্র্যাক করা গিয়েছিল, যা দেখে ভামিকা গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছিল কোনো কোল্ড স্টোরেজ ট্রাকেই শ্যামলীকে রাখা হয়েছে বলে। এই সময় ইউগ ফোন করে
ভামিকাকে জানায় শামসেরার মেয়েকে ভুল করে মেরে ফেলেছিল সুলতানিয়ার লোকেরা, যার জন্য ওর বদলা নিতে শামসেরা সুলতানিয়ার মেয়েকে কিডন্যাপ করেছে আর সমান যন্ত্রণা দিতে চাইছে যেমন ও পেয়েছিল ওর মেয়ে মারা যাওয়ার পর। তাই ওর মনে হয় শ্যামলীকে যেখানে ওর মেয়েকে মারা হয়েছিল ওই ফোর্টের কাছেই রাখা হয়েছে, সেখানেই যেন ভূমিকা পৌঁছে যায়। অন্যদিকে শামসেরা ফোন করে সুলতানিয়াকে বলে তুমি যদি তোমার মেয়েকে ফেরত পেতে চাও তাহলে ওই ফোর্টের কাছে আসো, আমি তোমার ওয়েট করছি। সুলতানিয়া শামসেরার কাছে পৌঁছালে শামসেরা ওকে ট্রাকটা দেখায় আর বলে আর কিছু মিনিটের মধ্যেই তোমার মেয়ে মরে যাবে, তুমি যেভাবে পারো ওকে বাঁচিয়ে দেখাও। তাই সুলতানিয়া ওর মেয়েকে বাঁচাতে ওই ট্রাকের দিকে দৌড়তে থাকে। সেই সময় ইউগো পৌঁছে যায় শামসেরার কাছে অ্যারেস্ট করার জন্য, কিন্তু শামসেরার কাছে যখন ইউগ এসে পৌঁছয় তখন ভাবে এত সহজে কি করে ও ছেড়ে দেবে। তখন ওর মাথায় আসে শামসেরা জেলে থাকাকালীন যে ইলেকট্রিশিয়ানের কোর্স করেছিল তা এই জন্যই, মানে ওই ফ্রিজিং ট্রাকের ভেতর এমন কিছু করে রেখেছে যা খুললেই ব্লাস্ট হয়ে যেতে পারে, যার জন্য ও ইউগকে বলতে থাকে আমি তখন কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে সাজা পেতে হয়েছিল, কিন্তু এখন আমি ওই অন্যায়টা করছি, আমি ইচ্ছে করে করছি, দেখি কে আমাকে আটকাতে পারে। এই সময় সুলতানিয়া ট্রাকের কাছে পৌঁছলে ভামিকাও ওখানে পৌঁছে যায় আর ভামিকা গিয়ে ওই ট্রাকটা খুলতে যায়। সেই সময় ইউগ ফোন করে ভামিকাকে যাতে ট্রাকটা না খোলে তার জন্য, কিন্তু ততক্ষণে ভামিকা গেটের সামনে পৌঁছে যায় আর ট্রাকের ডোরটাও খুলে দেয়, কিন্তু তখন কিছু হয় না। যখন ট্রাকের ফ্রিজিং সুইচটা অফ করতে যায় গ্যাসের সাথে কানেক্ট হয়ে কোনোভাবে ওখানে ব্লাস্ট করে যায়, যে কারণে ভামিকা আর শ্যামলী দুজনেই মারা যায় ওই ব্লাস্টে। যা দেখে ইউগের খুব কষ্ট হয় আর ও মনে মনে ভাবতে থাকে আমি তো পাস্ট চেঞ্জ করতে পারি। তাই ও বাড়ি গিয়ে 11টা 11 ওয়েট করতে থাকে যাতে শরিয়াকে ফোন করে এমন কিছু করতে বলবে যাতে ভামিকাকে বাঁচানো যায় আর এই ঘটনার পেছনেই না আসতে পারে। এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়। যদিও অনেকগুলো কোয়েশ্চেন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, মানে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায়, মনে হয় সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। এত বড় ওয়েব সিরিজটা আমি তোমাদের জন্য একসাথে এক্সপ্লেন করে দিলাম, প্লিজ তার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।